আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের ফিন্যান্স ও ব্যাংকিংয়ের ক্লাসের সময়টা শুরু হয়ে গেছে। সবাই ক্লাসে চলে আসো, ক্লাসে দ্রুত জয়েন করো, আর করে অবশ্যই নিজের রোলটা লিখে ফেলো। ওয়ালাইকুম আসসালাম সাকিব। ওয়ালাইকুম আসসালাম কাউসার, শান্ত, রাফি। রাফি গত ক্লাস করনি কেন? জয়, সিদ্রাতুল, হৃদয়, আলামিন, তাসিম, কাব্য, ওকে রাফি। আচ্ছা, আমরা যেই চ্যাপ্টারটা করছিলাম মূলধন ব্যয়, মূলধন ব্যয় হলো আমাদের সপ্তম অধ্যায়। ঠিক আছে, সপ্তম অধ্যায়ের দেখো, আমরা গতদিন ইল্ডের অঙ্ক মানে সুদের হার সরাসরি দেয়া থাকলে কিভাবে আমি মূলধন খরচ, ঋণ মূলধন খরচ বের করব সেই অঙ্কগুলো করেছি। আর করেছিলাম মেয়াদযুক্ত ঋণপত্রের ব্যয় নির্ণয়ের। ঠিক আছে, এই সূত্র দিয়ে আজকে আরেকটা অঙ্ক করাচ্ছি, ভালো মতো খেয়াল করবে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা অঙ্ক আমি বাসায় করতে বলেছিলাম, করেছিলে কি ছেলেমেয়েরা? এই যে 6 নম্বর প্রশ্নের যে XYZ লিমিটেড 1,000 টাকা মূল্যে 10% সুদে বন্ড ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করতে চায়, যা আগামী 5 বছরে পরিশোধ্য। কোম্পানির ঋণকৃত মূলধনের ব্যয় নির্ণয় করো যদি বন্ডটি লিখিত মূল্যে বিক্রয় করা হয় এবং বিলীকরণ ব্যয় 3% থাকে। ঠিক আছে, এক্ষেত্রে কিভাবে হবে সে অঙ্কটা আমি করে দিয়েছিলাম। ঠিক আছে, আর বলেছিলাম সেকেন্ড অপশনটা বাসায় করতে। আচ্ছা, পারোনি, আমি করে দিচ্ছি তাহলে। দেখো 2 নম্বর অপশন কি বলেছি, বন্ডেই
10% বাট্টায় বিক্রয় করা হয় এবং উত্তোলন ব্যয় 4% হয়। আগে যে অঙ্কগুলো করেছি সে অঙ্কগুলোর মতোই। প্রথমে আমাদের এখানে সূত্র লিখতে হবে, দেখো অপশন 2, যখন বন্ডটি 10% বাট্টা, আর কি বলেছিল, 10% বাট্টা এবং উত্তোলন ব্যয় 4%, বাট্টা এবং 4% উত্তোলন ব্যয় বিক্রয় করা হয়। উত্তোলন ব্যয় বিক্রয় করা হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে তাহলে আমাদের প্রথমে কি হবে, আমরা জানি কেডি ইকুয়ালস টু মেয়াদযুক্ত, অবশ্যই দেখো এখানে মেয়াদটা দেয়া আছে, 5 বছর মেয়াদকাল বলা হয়েছে, মেয়াদযুক্ত হয় তাহলে যে সূত্র হবে I ইন্টু 1 মাইনাস টি। প্রশ্নে যদি ট্যাক্স না দেয়া থাকে তাহলে আমরা 0 ধরবো, ঠিক আছে। আরভি মাইনাস এনএসভি ডিভাইডেড বাই এন হোল ডিভাইডেড বাই আরভি প্লাস এনএসভি। অনেকটা আমরা এর আগে চ্যাপ্টারে যে ইল্ডের অঙ্ক করেছি, ওয়াইটিএম তারপর ওয়াইটিসি, ওই টাইপের, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এখানে আমার ক্যালকুলেশন করে আগে আমার কি কি দেয়া আছে গিভেন দ্যাটে সেগুলো আগে দেখে নিই। দেয়া আছে প্রথমে ফেস ভ্যালু কত আছে দেখো, 1000 টাকা, 10% সুদ, ফেস ভ্যালু 1000 টাকা। আগেরটা দেখো কি বলেছিল, লিখিত মূল্যে বিক্রয়, এই কারণে 1000 টাকাটাই আরভি হয়েছিল, ঠিক আছে। কিন্তু এখন তোমার আরভি তোমার লিখিত মূল্যের বলা হয়েছে, এই কারণে লিখিত মূল্যে আরভি সমান সমান, এরপরে আইটা আমরা নির্ণয় করব, ঠিক আছে। এখন দেখো কি আছে, এক 1000 টাকা। আয় নির্ণয় করব কিভাবে, 1000 টাকার উপর 10% বলা আছে দেখো, তাহলে 100 টাকা, ওকে, 100 টাকা চলে গেল। এরপরে দেখো আমার এন আছে কত বছর, এন বলা আছে 5 বছর, 5 ইয়ার্স, ওকে। এবার এনএসভি বের করতে হলে আগে আমাকে আরভি বের করতে হবে, সরি এসভি বের করতে হবে। এসভি ফেস ভ্যালুর উপর কিসের তোমার পার্সেন্টেজে আসবে, এখানে বলেছে 10% বাট্টা মাইনাস ডিসকাউন্ট রেট। এফভি 1000 টাকা মাইনাস 1000 টাকার উপর কত পার্সেন্ট, 10% বাট্টা, তাহলে 1000 মাইনাস 100 টাকা কত হলো, তাহলে 900 টাকা, ঠিক আছে। নেট সেলস ভ্যালু এনএসভি কি হবে তোমার, এই যে এসবি আসছে, এসবির সাথে তোমার এখানে দেখো ফ্লোটেশন কস্টের কথা বলা হয়েছে 4%। ফ্লোটেশন কস্টে এখানে তোমার এফ ছোটো হাতের এফ হবে, যখন পার্সেন্টেজ হবে এফটা তখন তোমার ক্যাপিটাল লেটার হবে, যখন তোমার হবে টাকার অঙ্কে, আর যখন পার্সেন্টেজে দেওয়া থাকবে তখন তোমার হবে স্মল লেটার, ঠিক আছে। এসবি তাহলে 900 টাকা মাইনাস হবে তোমার কত, 900 টাকার উপরে 4%।
আর এখানে যদি সরাসরি উত্তরণ ব্যয় টাকায় বলা থাকতো তাহলে আমাকে এখানে ক্যাপিটাল লেটার এফ দিয়ে মাইনাস করলেই হয়ে যেত, ঠিক আছে। 900 মাইনাস কত, 900 টাকার উপর 4% বের করো। 900 টাকার উপরে 4%, 900 ইন্টু 4%, 36 টাকা। তাহলে আমার কত আসে, 864 টাকা। এটা হলো আমার এনএসবি। ওকে, এখানে আমি লিখে দিই, সবাই খেয়াল করবে। ডিআই হলো, আবারও লিখে দিচ্ছি, এর আগেও সূত্র পড়ানোর সময় বলেছি, বাট্টার হার, ঠিক আছে। ডিআই হলো বাট্টার হার, এফআই হলো তোমার উত্তরণের ব্যয়ের হার, উত্তরণ ব্যয়ের হার, ঠিক আছে। আর ক্যাপিটাল লেটার এফ হলো উত্তরণ ব্যয়ের পরিমাণ, উত্তরণ ব্যয়ের পরিমাণ। ঠিক যেই রকম স্মল লেটারের আই হলো তোমার ইন্টারেস্ট রেট, ঠিক আছে, সুদের হার। আর ক্যাপিটাল লেটার আই যেমন তোমার অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট রেট, ঠিক তেমন অ্যামাউন্ট অফ ফ্লোটেশন কস্ট হলো তোমার ক্যাপিটাল এফ, আর স্মল এফ হলো তোমার ফ্লোটেশন রেট, ঠিক আছে, মনে থাকবে। আমাকে কি বের করতে হবে তাহলে, কেডি। সবগুলো আমি টাকার পরিমাণ পেয়ে গেছি, এখন শুধু ক্যালকুলেশন করছি। দেখো ক্যাপিটাল লেটার আই কত এসেছে আমার, 100 টাকা, 100, 1 মাইনাস, আমাদের কোনো ট্যাক্স রেট দেওয়া নেই, ঠিক আছে, এই কারণে 1 মাইনাস 0 হবে, প্লাস আরভি 1000 মাইনাস এনএসভি কত এসেছে, 864 টাকা, 864 টাকা, হোল ডিভাইডেড বাই এন কত, 5 ইয়ার্স, হোল ডিভাইডেড বাই 1000 প্লাস 864 ডিভাইডেড বাই 2, ক্যালকুলেশন করো। 100 প্লাস 1000 মাইনাস 864 divided by 5, 27.2 divided by 1864 divided by 2, 932। আচ্ছা একবারে করে দিই, 127.2, 932, 127.2 divided by 932, 0.1364। হার বলেছে এই কারণে 100 দিয়ে গুণ দিব, তাহলে 13.64%। দেখো এটা আসে কিনা সবার। অ্যান্সারটা মিলছে কিনা সবার দেখো। রায়ান 528। নওশিন রেগুলার ক্লাস করতে হবে বাবা। সবাই দেখো অঙ্কটা বুঝতে পেরেছো কিনা, আর অঙ্কটা হয়েছে কিনা, মিলছে কিনা সবার সাথে। ওয়ালাইকুম আসসালাম মাহি। লাবণ্য ওয়ালাইকুম আসসালাম। লাবণ্য রেগুলার ক্লাস করতে হবে।
তামজিম, ওকে গুড জয় হয়েছে। আচ্ছা হাসিব, হৃদয়, রাফি, আফিয়া, ওকে ভেরি গুড। তাহলে আমরা বুঝতে পেরেছি, পরের অঙ্কে চলে যাচ্ছি। তাহলে দেখো কয় নাম্বার অঙ্ক হবে এটা? 7। লিখো XYZ কোম্পানি লিমিটেড, XYZ কোম্পানি লিমিটেড 15% সুদে 1000 টাকা ফেস ভ্যালু বা লিখিত মূল্য বা পুস্তক মূল্য একই কথা, ঠিক আছে? এক এক সময় এক একটা লিখছি, কারণ পরীক্ষায় দেখা যাবে অন্য একটা শব্দ বুঝতে না পেরে অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে? পুস্তক মূল্য, লিখিত মূল্য, ফেস ভ্যালু একই কথা। পুস্তক মূল্য 5 বছর, পুস্তক মূল্যে 5 বছর মেয়াদি ঋণপত্র ইস্যু করলো, ঋণপত্রটি 5% বাট্টায়, ভালো মতো খেয়াল করবে কি কি বলেছে, 5% বাট্টায় এবং বিক্রয় জনিত খরচ 2.5% বন্ডটির ব্যয় নির্ণয় করো। যদি বন্ডটি লিখিত মূল্যে ফেরত দেয়া হয়, উল্লেখযোগ্য যে করের হার 30%। ওকে, তাহলে 15% সুদে 1000 টাকা লিখিত মূল্যের বা পুস্তক মূল্যের 5 বছর মেয়াদি ঋণপত্র ইস্যু করলো। ঋণপত্রটি 5% বাট্টা আর বিক্রয়জনিত খরচ, এক্ষেত্রে কী হবে? বিক্রয়জনিত খরচের মানেটা কি? এটা হলো উত্তরণ ব্যয়, ঠিক আছে? ফ্লোটেশন কস্ট, উত্তরণ ব্যয়, বিক্রয়জনিত খরচ 2.5% বন্ডটির ব্যয় নির্ণয় করো যদি লিখিত মূল্যে ফেরত দেওয়া হয়, উল্লেখযোগ্য যে করের হার 30%, ঠিক আছে? ওই মেয়াদ দেওয়া আছে বলে, এবং বন্ডের অঙ্ক এই ক্ষেত্রে আমাদের আগের যে সূত্রটা আছে সেই সূত্রটাই হবে, ঠিক আছে? কি কি দেয়া আছে দেখো, আমাদের দেয়া আছে ফেস ভ্যালু 1000 টাকা, যেহেতু বলেছে লিখিত মূল্যেই ফেরত দেওয়া হলো, এই কারণে আরভি সমান 1000 টাকাই হবে। ওকে, 1000 টাকা। আই কত আসবে? 1000 ইন্টু 15%, অর্থাৎ 150 টাকা। আচ্ছা,
তারপরে আমার কি আসে এখানে, ট্যাক্স রেট দেওয়া আছে। এক্ষেত্রে ট্যাক্স রেট দেওয়া আছে কত, 30%, 0.30। ওকে, আচ্ছা এবার আমরা এসভি বের করব কিভাবে। ফেস ভ্যালুর যে টাকাটা আছে সেখান থেকে আমরা ডিসকাউন্টটা বাদ দিব। ডিসকাউন্ট আমাদের কত পার্সেন্ট, 5%। টাকা ডিসকাউন্ট হবে, দেখো 1000 ইন্টু 5%, 50 টাকা, 1000 মাইনাস 50, 950 টাকা। ওকে, এবার আসো আমার এখানে ফ্লোটেশন কস্ট বের করতে হবে। ঠিক আছে, ফ্লোটেশন কস্ট আমরা কিভাবে বের করব, এই যে টাকাটা আছে সেইটার সাথে আমার যে পার্সেন্টেজটা বলা আছে সেই পার্সেন্টেজের টাকাটা বাদ দিব, তাহলে আসবে নেট সেলস ভ্যালু, এসভি মাইনাস এসভি ইন্টু ফ্লোটেশন কস্টের যেই রেটটা দেয়া আছে। এসভি 950 মাইনাস 950 টাকার উপর আমার কত পার্সেন্ট, 2.5%, 2.5%, 950 মাইনাস 950 ইন্টু 2.5%, 23 টাকা 75 পয়সা মাইনাস, তাহলে 926 টাকা 25 পয়সা। এটা আমার নেট সেলস ভ্যালু। ওকে, 926 টাকা 25 পয়সা। আমাকে নির্ণয় করতে হবে কি, কেডি। আমরা জানি বা উই নো দ্যাট, আমরা জানি কেডি ইকুয়ালস টু আই 1 মাইনাস টি, তারপরে প্লাস আরবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এন। আচ্ছা এখানে এনটা মনে হয় বাদ দিয়েছে, এন লিখিনি, এখানে দাও। এন সমান সমান কত বছর, 5 বছর, 5 ইয়ার্স। নিচে আরভি প্লাস এনএসভি ডিভাইডেড বাই 2 বসাই। তাহলে আই সমান সমান কত টাকা, এখানে আমাদের দেখো 150 টাকা, 150 টাকা, 1 মাইনাস পয়েন্ট কত, 30%, 30। আরভি কত টাকা এসেছে, 1000। এনএসভি 926.25 ডিভাইডেড বাই 5 ইয়ার্স, 1000 প্লাস 926.25 ডিভাইডেড বাই 2। দেখো এখানে কত আসে, 150 ইন্টু 1 থেকে 0.30 বাদ দিলে কত হয়, 0.70, তাহলে 105, 105 টাকা প্লাস এখানে কত আসে, 1000 মাইনাস 926.25, 73.73 ডিভাইডেড বাই 5, 14.75, 14.75। নিচে কত আসে দেখো, 1926.25 ডিভাইডেড বাই 2, 963.125। একশো 5 যোগ 14.75, 119
0.75 ডিভাইডেড বাই 963.125 963.125 0.124 ইন্টু করবো 100, যেহেতু হার বের করতে বলেছে, তাহলে 12.4%। অ্যান্সার মিলে কিনা দেখো সবাই। অঙ্ক হয়েছে কিনা দেখো। আরিয়ান, রাইসা 515। রাইসার রেগুলার ক্লাস করতে হবে। রিয়াদ, ওয়ালাইকুম আসসালাম। $75, $72, ওকে রাফি, ভেরি গুড, হয়েছে। শান্তাকে 2 দিন যাবত ক্লাসে দেখি না কেন? আচ্ছা, এই পর্যন্ত অঙ্ক সমস্যা নেই, তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। ঠিক আছে, এতক্ষণ আমরা কি করেছি? বন্ড, ঋণপত্র বা ঋণ। ঠিক আছে, এবার এখন থেকে যে অংশটা করব, একটা পার্ট শেষ হলো, 4টা পার্টের কথা বলেছিলাম, একটা পার্ট শেষ হলো। সেক্ষেত্রে আমরা কি করলাম তাহলে? পরবর্তী পার্টে চলে যাচ্ছি। 8 নম্বর অঙ্ক থেকে পরবর্তী অংশে যাচ্ছি। এখন করব অগ্রাধিকার শেয়ার। ঠিক আছে, এতক্ষণ ঋণপত্র করেছি, এখন করব আমরা অগ্রাধিকার শেয়ার, প্রেফার্ড স্টক। অগ্রাধিকার শেয়ারের সূত্র মনে আছে ছেলেমেয়েরা? আগে একটা প্রশ্ন লিখে নাও অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে। লিখো XYZ লিমিটেড, XYZ লিমিটেড 15% অগ্রাধিকার শেয়ার। এতক্ষণ কি করেছিলাম? বন্ড বলেছি, ঋণপত্র বলেছি, ঋণ বলেছি, এখন বলছি অগ্রাধিকার শেয়ার। খেয়াল রাখবে, অগ্রাধিকার শেয়ার বিক্রি করে, কত টাকা মূলধন সংগ্রহ করে? ধরো 50 লাখ টাকা, এত টাকা মূলধন সংগ্রহ করে। সংগ্রহ করতে চায়। আচ্ছা, কোম্পানির প্রতিটি শেয়ারের বাজার মূল্য 100 টাকা। ওকে, এবং শেয়ার প্রতি
এবং শেয়ার বিক্রয় খরচ ধরো 2 টাকা, ঠিক আছে? শেয়ার প্রতি বিক্রয় খরচ 2 টাকা। অগ্রাধিকার শেয়ারের মূলধন নির্ণয় করো। মূলধন ব্যয় নির্ণয় করো। ওকে, এই হলো আমাদের প্রশ্ন। এখান থেকে তাহলে অঙ্ক শুরু করো। কি কি অপশন দেয়া আছে আর কোন সূত্রটা হবে দেখো। আগে আমরা প্রশ্ন নেই, দেখো XYZ লিমিটেড 15% অগ্রাধিকার শেয়ার বিক্রি করে। কত টাকা বিক্রি করে কত টাকা তহবিল করতে যাচ্ছে? 50 লক্ষ টাকা। মূলধন সংগ্রহ করতে চায়। কোম্পানির প্রতিটি শেয়ারের বাজার মূল্য 100 টাকা। শেয়ার প্রতি বিক্রয় খরচ 2 টাকা। এটা তাহলে কি হবে? বিক্রয় বাবদ কোনো খরচকে আমরা কি বলি যখন অগ্রাধিকার শেয়ার বিক্রি করছে? এটা হলো উত্তরণ ব্যয়, ঠিক আছে? হলে অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করো। এক্ষেত্রে দেখো আমার কোনো সময়কালের কথা বলা হয়নি। যখন সময়কালের কথা বলা হয় না তখন আমার কোন সূত্রটা হবে? অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে সূত্রগুলো লেখা আছে না, দেখো। অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে তখন আমার এই সূত্র হবে। উত্তরণ ব্যয় দেয়া থাকলে আমার অবশ্যই উত্তরণ ব্যয় দেয়া আছে, এই কারণে ফ্লোটেশন আসছে। কেপি হলো আমাদের কি? প্রেফার্ড স্টক, কস্ট অফ প্রেফার্ড স্টক, এই কারণে কেপি বলেছে। ইকুয়ালস টু ডিপি, ডিভিডেন্ড অফ প্রেফার্ড স্টক বা অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ বাই পিপি। পিপি মানে কি? অগ্রাধিকার শেয়ারের মূল্য মাইনাস এফ হলো আমাদের ফ্লোটেশন কস্ট। ওকে, এই সূত্রটা হবে এখন। তাহলে দেখো আমরা সলিউশন শুরু করছি। আমরা জানি কি হবে? কেডি না, সরি, এখানে হলো কেপি মানে প্রেফার্ড স্টক, ঠিক আছে? কস্ট অফ প্রেফার্ড স্টক ইকুয়ালস টু ডিপি বাই পিপি মাইনাস ক্যাপিটাল এফ। এক্ষেত্রে আমার সাইড নোট তো অবশ্যই দিতে হবে। বারবার বলি সাইড নোট 1 মার্ক থাকে, সাইড নোটটা আমাকে লিখতেই হবে, ঠিক আছে? দেয়া আছে এখানে ডিপি সমান সমান কি হয়? অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ। অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ। ডিপি আমরা কিভাবে বের করব? আগে আমরা আয় যেভাবে বেরেছি ঠিক একইভাবে যে ফেস ভ্যালুটা থাকবে, ঠিক আছে, সেই ফেস ভ্যালুর উপরে ডিভিডেন্টের তোমার রেট, ডিভিডেন্ড রেট, ঠিক আছে? আয়ের মতো এভরি কত টাকা বলা আছে দেখো, 100 টাকা প্রত্যেকটা শেয়ারের বাজার মূল্য 100 ইন্টু ডিভিডেন্ড 15%, 15%। 100 টাকার 15% কত টাকা আসে দেখো? 15 টাকায় আসবে, 15 টাকা। ওকে, আচ্ছা, পিপি মানে কি? পিপি হলো আমার
অগ্রাধিকার শেয়ারের মূল্য, অগ্রাধিকার শেয়ারের মূল্য কত টাকা দেওয়া আছে? অগ্রাধিকার শেয়ারের মূল্য 100 টাকা। ওকে, আচ্ছা, এরপর আমরা আসব এফ। এফ কি বলেছিলাম? উত্তরণ ব্যয়ের পরিমাণ বা উত্তরণ ব্যয় লিখলেও হবে। উত্তরণ ব্যয় কত টাকা বলেছে? 2 টাকা। ওকে, আমাকে কি নির্ণয় করতে হবে? কেপি, অগ্রাধিকার শেয়ারের খরচ বা ব্যয়। অগ্রাধিকার শেয়ারের ব্যয়। ওকে, একদম ছোট্ট একটা অঙ্ক দেখো। ডিপি কত টাকা এসেছে? 15 টাকা। পিপি সমান 100 মাইনাস ফ্লোটেশন কস্ট কত টাকা? 2 টাকা। আবারও বলি, যদি আমার ফ্লোটেশন কস্ট উল্লেখ না থাকে তাহলে এফ এর এই পার্টটা আসবে না, শুধু কেপি ইকুয়ালস টু কী হবে? ডিপি বাই পিপি। ফ্লোটেশন কস্ট না দেয়া থাকলে ডিপি বাই পিপি আসবে। ওকে, এখানে তাহলে কত আসে? 15/98। 15/98 সমান সমান 0.153 ইকুয়ালস টু ইন্টু 100, 15.3%। অ্যান্সার। ছোট্ট অঙ্ক, দেখো হয়েছে কিনা সবার। হৃদয় কোথায় বুঝতে পারোনি বলো? কোন অংশটা বুঝতে পারোনি বলো, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, আরেকটা অঙ্ক করছি, তাহলে বুঝতে পারবে ছেলেমেয়েরা। লিখো, XYZ লিমিটেড 1000 টাকা লিখিত মূল্যের 1000 টাকা লিখিত মূল্যের 12% হারে অগ্রাধিকার শেয়ার বিক্রি করলো। ঠিক আছে, প্রতিটি শেয়ারের বিক্রয় থেকে 900 টাকা পাওয়ার প্রত্যাশা করল। ঠিক আছে, 900 টাকা পাওয়ার প্রত্যাশা করল। এক্ষেত্রে অগ্রাধিকার শেয়ারের মূল্য নির্ণয় করো। দেখো, এই ক্ষেত্রে তোমার এই যে এখানে বলা হয়েছে
যে তোমার কোম্পানি কি করলো, 1,000 টাকা লিখিত মূল্যের 12% হারে অগ্রাধিকার শেয়ার বিক্রি করেছে। প্রত্যেকটা শেয়ারের বিক্রয় থেকে 900 টাকা, এটা হলো প্রাইস। ঠিক আছে, অগ্রাধিকার শেয়ারের মূল্য পাওয়ার প্রত্যাশায় করলো। এক্ষেত্রে শেয়ার মূল্য নির্ণয় করো, শেয়ারের খরচ নির্ণয় করো, একই কথা। কিন্তু এখানে ফ্লোটেশন কস্টের কথা বলা হয়নি, তার মানে এখানে ফ্লোটেশন কস্ট আসবে না। আমরা জানি তাহলে এখানে কি হবে, কেপি ইকুয়ালস টু ডিপি বাই পিপি। ওকে, এক্ষেত্রে তোমার কোনো ফ্লোটেশন কস্ট আসছে না। কি কি দেয়া আছে দেখো, দেয়া আছে ডিপি তোমার কত, 1,000 টাকা লিখিত মূল্য, এর উপরে কত পার্সেন্ট বলেছে, 12%। কত টাকা আসবে, 120 টাকা। ওকে, 120 টাকা। আর তোমার পিপি কত টাকা বলেছে, 900 টাকা, 900 টাকা। এখানে যেহেতু ফ্লোটেশন কস্টের কথা বলা নেই, ফ্লোটেশন কস্ট আসবে না, আমাকে কেপি নির্ণয় করতে হবে। ডিপি কত তাহলে, 120, 900, 120 ভাগ 900, 0.1333 ইন্টু 100, 13.333%। ওকে, ফ্লোটেশন কস্ট না থাকলে ফ্লোটেশন কস্টের সূত্রে আসবে না, ক্যালকুলেশনও আসবে না। আবার কোনো অঙ্কে তোমার এখানে যেমন ফ্লোটেশন কস্ট টাকায় বলা আছে, কোনো কোনো অঙ্কে পার্সেন্টেজও বলা থাকবে, আগের অঙ্কগুলো আমরা যেভাবে করেছি। ঠিক আছে ছেলেমেয়েরা, দেখো এই পর্যন্ত অঙ্কের কোথাও সমস্যা আছে কি না, থাকলে আমি আবারও বুঝিয়ে দিব। আগামী ক্লাসে দেখবো আমরা অগ্রাধিকার শেয়ারের উপর যদি প্রিমিয়াম থাকে, ডিসকাউন্ট থাকে, উত্তরণ ব্যয় থাকে বা না থাকাটা তো আজকে দেখালাম, থাকাটাও দেখিয়েছি, কিন্তু যদি পার্সেন্টেজে থাকে তাহলে কিভাবে বের করবে, আর ডিসকাউন্ট আর প্রিমিয়াম থাকলে কিভাবে বের করব। ঠিক আছে, এই অঙ্কগুলো আমরা আগামী ক্লাসের জন্য করবো আবার। ছেলেমেয়েরা বলো, কোনো প্রবলেম আছে অঙ্কে? অগ্রাধিকার শেয়ারের আজকে যেই দুটো অঙ্ক করলাম সেটাতে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, সমস্যা নেই, তাহলে আজকে এই পর্যন্ত। ছেলেমেয়েরা যেহেতু এক সপ্তাহ পরে আবার ক্লাস হয়, বাসায় চেষ্টা করো অঙ্কগুলো বই থেকে দেখে দেখে প্র্যাকটিস করতে। আগে আমরা যে অঙ্কগুলো করেছি, অগ্রাধিকার শেয়ার যদি নাও করো, আমাদের যে বন্ডের অঙ্কগুলো আছে, ঠিক আছে, ঋণপত্রের অঙ্কগুলো আছে, যার বাসায় যেই বই আছে সে বই থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে, অঙ্কগুলো প্র্যাকটিস করো। কোথাও যদি কোনো অঙ্কে প্র্যাকটিসের সমস্যা হয় তাহলে আমাকে ইনবক্স করো। বাসায় বসে অঙ্ক প্র্যাকটিস না করলে বুঝতে পারবে না। আমি যে কয়টা অঙ্ক করা শুধু সেই কয়টা করলে হবে না, অবশ্যই ম্যাথ প্র্যাকটিস করতে হবে। ম্যাথ যত প্র্যাকটিস করবে অত ভালো আয়ত্ত আসবে। ঠিক আছে, ভালো থেকো তাহলে সবাই, আজকে এই পর্যন্তই। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।